এবার অনার্স দ্বিতীয় বর্ষ। তো যাই হোক, দ্বিতীয় বর্ষ নিয়ে বলি। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষে অনেক সময় অনেক সিরিয়াসনেস থাকে না, খারাপ হয়। কিন্তু আমার মনে হয় দ্বিতীয় বর্ষে একটা হুঁশটা আসে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পদার্থবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বর্ষে আছো, তাদের জন্য কিন্তু বেশি সময় নেই প্রথম ইন কোর্সের। বেশি সময় নেই। বলতে পারো যে, "স্যার মাত্র ১০ মার্কে পরীক্ষা দেবো। কি এমন যায় আসে দিয়ে দেখি? ভাইরে এই ১০ ভাইরে বা ছাত্ররে বা বোনরে বা ছাত্রীরে যাই বলো না কেন, এই ১০ করে কিন্তু হ্যাঁ, ১০ আর একটা ইন কোর্স আছে ১০ যাই হোক এই ১০ মার্ক, ১৫ মার্ক, ২০ মার্ক, তারপরে ফাইনালে ৮০ মার্ক। এরপরে তুমি যদি ৮০ মানে টোটাল ভালো করো তাহলে সেখানে সিজিপিএ তোমাদের 4 এ 4 পাওয়া সম্ভব কিংবা 3 এর উপরে পাওয়া সম্ভব, তাই না? তো এই ছোট, ছোট মার্কগুলো যদি তুমি ক্যারি করতে না পারো, বড় পর্যায়ে যেয়ে আর ভালো করতে পারবে না। এত সহজ না। পুরো বই মনে পড়ে বুঝে বা না বুঝে পড়ে মুখস্থ করে লিখে আ শুধুমাত্র আ ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারবা, ইন কোর্সে খারাপ দিবা, ফাইনাল পরীক্ষায় ভালো পেয়ে একদম সিজিপিএ 4 পাবা। এটা আসলে সম্ভব না। তো তার জন্য কি দরকার? ঠিকমতো পড়তে হবে। তোমরা অনেকেই জানো যে আমি মনে করি অনার্সের কোর্সের জন্য অনলাইন কোর্সের কোনোই বিকল্প নেই। তোমরা নানামুখী কর্মে ব্যস্ত থাকো। জীবনের চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ দাও জীবনকে নিয়ে বা জীবনের মধ্য থেকে। এর মাঝে আসলে অফলাইনে অনার্সের পড়াটা খুবই দুষ্কর হয়ে যায়। ইন্টারমিডিয়েটে তোমরা অনেক অফলাইনে পড়ো, আবার অনলাইনেও এখন অনেকে পড়ছে। তো হোয়াটএভার যাই হোক, যেটাই হোক না কেন, অনার্সে অনলাইন কোর্সের কোনো আ বিকল্প আমার মনে হয় নেই। কারণ ক্লাসগুলো তুমি বুঝলেই হবে না। লিখে নিলেও হবে না। গ্যারান্টি দিয়ে বললাম, তোমাকে সলিউশনটা বারবার দেখতে হবে, ভিডিও দেখতে হবে যে স্যার কিভাবে বুঝিয়েছেন। তুমি দেখো, তুমি একটা কলেজে ক্লাস করো, তুমি সুন্দর করে লিখে নাও। তোমার মনে থাকবে না যে ওই স্যার এই সময় কোনটা বুঝিয়েছিল। তুমি হয়তো তুলে নিয়েছো, সমাধান করেছো। তার জন্য দরকার হচ্ছে রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাস মানে ক্লাসটা থাকতে হবে। আমার কোর্সে, অনলাইনের যে কোর্স তোমাদের সেকেন্ড ইয়ারে চালু আছে, কোর্সে কিন্তু ক্লাসগুলো লাইভ নেওয়া হয় এবং কিন্তু পরীক্ষা পর্যন্ত থেকে যাচ্ছে। যখন তুমি নিজের খাতায় লিখে নিয়েছো ঠিক আছে। একবার লিখে নেওয়ার পরে কিন্তু তুমি অবশ্যই হ্যাঁ, পড়ার সময় একদম সব A to Z বুঝে যাচ্ছ তা কিন্তু না। তোমাকে আবার হয়তোবা এই ক্লাসটি দেখতে হয়। কেন দেখতে হয়? ওই পয়েন্টে, ওই মোমেন্টে স্যার বোঝানোর সময় কোন ভাষাগুলো ব্যবহার করেছিল, কোন উদাহরণগুলো ব্যবহার করেছিল। তুমি সলিউশন লিখে নাও, ঠিক আছে। কিন্তু উদাহরণ তো তুমি লিখতে পারবে না বা বোঝানোর টেকনিকটাকে তুমি তো খাতার মধ্যে ভিডিও করে লিখতে পারবে না, তাই না? তুমি লিখতে পারবে। তো যাই হোক, তোমাদের আজকে একটা ছোট্ট একটা আ এগুলো কি মানে নির্দেশনা দিচ্ছি, তাই না? ছোট্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আমার অলরেডি মানে ক্লাসগুলো নেই কিভাবে? যখন যে কোর্সটা চলে ওই সম্পর্কিত ক্লাসগুলো একসাথে দিয়ে দিলেই ফ্রি ক্লাস দিয়ে দিলে ভালো হয়। আজকে একটা ফ্রি ক্লাস নিয়ে এসেছি। আমরা আজকে কোহারেন্স একটু পড়ব। খুব ছোট্ট একটা চ্যাপ্টার অনেকে বাদ দিয়ে দেয়। না, এর মধ্যে কিছুই নেই। ছোট্ট একটা সম্পর্ক কিন্তু এখানে ভালো কিছু প্রশ্ন রয়েছে। ওকে? অনেকে বলে যে প্রশ্ন আগের মতো আসে নাই। প্রশ্ন মডিফাই করে এসেছে। তার কারণ কি? তোমরা বেছে, বেছে পড়বে, একটা চ্যাপ্টার বাদ দিবা, একটা চ্যাপ্টার পড়বা না, একটা চ্যাপ্টারে কম পড়বা, একটা বেশি পড়বা, সহজটা পড়বা, কঠিনটা পড়বা না, এরকম তো না। ফিজিক্সটা সহজ কঠিন বোঝে না রে বাবা। টোটালটা বোঝে। ওকে? তো অপটিক্সের মানে জ্যামিতিক ও ভৌতালোক বিজ্ঞানের, হ্যাঁ? আলোক বিজ্ঞানের ২য় চ্যাপ্টারের নাম হচ্ছে কোহারেন্স। সুসংগত উৎস। এর নাম তোমরা শুনেছ। এইচএসসি তেও শুনেছ। এইচএসসিতে আছে আরকি। তো ওখানে সুসংগত উৎস কি এটা বুঝিয়ে দিয়েই তোমাদের শেষ করতে হয়েছে। কিন্তু এই সুসংগত উৎস তো আসলে ২ টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে টাইম। স্পেস অ্যান্ড টাইম। ফিজিক্সের সবচেয়ে কি বলবো আরকি, কি বলবো চার্মিং বলো, লুক্রেটিভ বলো আর যাই বলো না কেন, ডিফিকাল্ট বলো বা অ্যানালিটিক্যাল বলো, সবই কিন্তু এই স্পেস অ্যান্ড টাইম এর মধ্যে ডিপেন্ড করতেছে, তাই না? তো যেমন একটা যদি আমরা অপটিক্স যেহেতু কোর্স, আলোর সমীকরণ পড়ি আরকি। আলোর কি বলবো আরকি? যে আলো তো একটা ওয়েভ, তাই না? ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। আলোর সরণও ঘটে। তো E ইকুয়াল টু কি বলি আমরা? E ইকুয়াল টু E নট সাইন 2 পাই ভাগ ল্যামডা ভিটি মাইনাস এক্স এরকমও লিখি আবার আমরা অনেক সময়, হ্যাঁ? আবার এর অন্যান্য রূপও আছে, অন্যান্য রূপও আছে। যদি তোমরা এই কোর্সে একটু দেখো, দেখবা যে এটাকে A cos, হ্যাঁ? তারপরে kx মাইনাস ওমেগা টি প্লাস ফাই, এভাবেও প্লাস ফাই কিংবা ডেল্টা যাই বলুক না কেন এভাবেও লেখা হয়ে থাকে। এটা অনেক রূপ। এটা আলোর সমীকরণ বললাম আমরা। এটাকে তড়িৎ ক্ষেত্র অনেকে বলে। ই দ্বারা কি বোঝায়? তড়িৎ ক্ষেত্র বলে এটাকে। এটাকে আবার সরণও অনেক সময় বলে, তড়িৎ সরণ মানে তড়িৎ ক্ষেত্র। অপটিক্সের মধ্যে তড়িৎ ক্ষেত্র থাকে কি থাকে এবং আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্র থাকে এবং চৌম্বক ক্ষেত্র থাকে। যাই হোক, এটা একটা কস সমীকরণ অথবা সাইনও অনেকে ধরে। আমি দুটোই হতে পারে। কজ এবং সাইন দুইটাকে কি বলতেছে? সাইনোসয়েডাল গ্রাফ। এই সমীকরণটা কেমন হবে? কেমন হবে? এরকম। তো এটা তো আমরা আঁকানোর সময় এরকম করে আঁকাই। হয় কি?
এটা সমান হবে, এইটুকু সমান হবে। আর আঁকাতে হয়তো বা ভুল হয়েছে, তাই না? তো সাইনোসয়েডাল ওয়েভটা মেনে চলে, এটা সাইনোসয়েডাল ওয়েভটা মেনে চলে। এখানে তুমি যদি x ইকুয়াল টু 0 বসাও, সমীকরণটা কিভাবে আসে? আমি জাস্ট ব্যাখ্যা করতেছি বিষয়টা কি। cos x ইকুয়াল টু 0 বসালে কি হচ্ছে? হ্যাঁ, ওমেগা টি এখানে সামনে মাইনাস আসতেছে, কিংবা হ্যাঁ পাই মাইনাস ওমেগা টি থাকতেছে, থাকুক। এটা ওমেগা টি মাইনাস কে এক্স, এটাও লেখা যায়। আমি দশা টশা নিয়ে, এটাকে তো দশা বলে, এটা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই এটা। ওকে, কথা হলো যে এগুলো থেকে সাইনোসয়েডাল ওয়েভ পাওয়ার কথা, সাইনোসয়েডাল ওয়েভ পাওয়ার কথা। কিন্তু দেখা যায় যে যে রেগুলো আসতেছে, যে রেগুলো আসতেছে, এগুলো কেমন হওয়ার কথা? আসতেইছে 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 আসতেইছে, এটাকে বলা হয় অবিচ্ছিন্ন। কি? অবিচ্ছিন্ন। কোয়ান্টাম মেকানিক্স এগুলো কি হবে? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, তাই না? এটা তো দেখো, আমরা কিন্তু কোয়ান্টামের মধ্যে চলে, হ্যাঁ মানে কোয়ান্টাম ফিজিক্স, হ্যাঁ সবকিছুতে কোয়ান্টাম থাকবে, অপটিক্সও থাকবে। তাহলে এখনকার তরঙ্গগুলো কেমন? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। এটা এখানে শেষ হয়ে গেছে, আবার এখান থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দুইটা ফ্যাক্টর আমরা দেখতেছি, একটা হচ্ছে কোয়ান্টাম, একটা হচ্ছে ক্লাসিক্যাল। তো ওয়েভগুলো কিন্তু আর কি হয়ে গেছে? কন্টিনিউয়াস নেই, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ভালো কথা। এখন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরে আমি যখন তোমাকে একটা প্রশ্ন করি যে এই যে আলোচনা করতেছি কি ফিজিক্স, কিন্তু হ্যাঁ অনার্সে শুধু যে বড় বড় 3টা প্রশ্ন পড়িয়ে দিলাম বা 2টা প্রশ্ন পড়িয়ে দিলাম, আমি এরকম করে পড়াই না। যারা কোর্সে আছে তারা অবশ্যই জানো। তো এইভাবে এইটুকু চললো, ঠিক আছে। আমি একটু আবার বোঝাচ্ছি। আর একটা ওয়েভ ভালো এইভাবে চললো, এভাবে চললো, এভাবে হয়ে গেল। আচ্ছা, কেন এভাবে দেখবো অঙ্কন করা আছে, এইভাবে এভাবে অঙ্কন করা আছে। এখানে ঢেউটা সুন্দর স্পষ্ট, উপরে সমান নিচে সমান, সাইনোসয়েডালে নয়েজ নাই। এরপরে কিন্তু ধীরে ধীরে কমতেছে, বাড়তেছে, আবার বাড়তেও পারে। তার মানে কি? তার মানে হচ্ছে মানে কোয়ান্টাম মেকানিক্সে গিয়ে বা কোয়ান্টাম ফিজিক্সে যে বা কোয়ান্টাম অপটিক্সে যে কি হয়ে যাচ্ছে, ফুরিয়ারও চলে আসতেছে। যাই হোক, ফুরিয়ারের সমীকরণ আসবে, সংকেত দিচ্ছে। তো এইগুলোর সাইন দশা, সাইনোসাইডাল গ্রাফের অবস্থা সব সময় থাকতেছে না। গ্রাফগুলো সবসময় সাইন ওয়েভের মতো সুন্দর উপরে অর্ধেক নিচে অর্ধেক এরকম থাকতেছে না। যে সময় পর্যন্ত, কি বললাম, যে সময় পর্যন্ত, সে সময়কে কি বললো? ধরো এখানে সুন্দর করে এইটুকু দেখা যাচ্ছে, যে বাবা কি এখানে সুন্দর করে এইটুকু আমাদের সাইন মনে হচ্ছে, হ্যাঁ ওকে। তাহলে এইটুকুকে, এইটুকু সময়ের মধ্যে সে কি করতেছে? কোহারেন্স অবস্থা বজায় রাখতেছে, মানে দশা পার্থক্য সেম থাকতেছে বা নির্দিষ্ট থাকতেছে, ঠিক আছে? আমি আজকে কিন্তু কোহারেন্সের সংজ্ঞায় যাচ্ছি না, কিন্তু আমি কোহারেন্স টাইম নিয়ে কথাবার্তা বলতেছি। কোহারেন্সের সংজ্ঞা কি? একটি বা দুটি উৎস থেকে যে আলোক তরঙ্গগুলো নির্গত হয় তাদের দশা পার্থক্য নির্দিষ্ট বা সমান থাকলে তাকে বলে কোহারেন্স। গেল সংজ্ঞা। এখানে কোহারেন্স টাইমটা জানতে হবে। এই টাইমের মধ্যে তোমরা শুধু জেনেছো কোহারেন্স উৎসটা কি, এই সময়ের মধ্যে, এটা ইন্টারমিডিয়েটের ছেলেপেলে কিন্তু দেখতে পারো, আমি কিন্তু তাদেরকে পড়ানোর সময় এগুলো বলি, এক্সট্রা নলেজ বলি, যে অনার্স আছে বা আরো হায়ার লেভেলে আছে। এই সময়ের মধ্যে কোহারেন্স অবস্থা বজায় থাকে। তোমরা ইন্টারে পড়েছো বা তোমরা অনেক অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক করতে, ফিজিক্সের থিওরিটা ঠিক মতো ক্লিয়ার করে দিতে পারে না, যে কোহারেন্সটা একটা টাইম মেনটেন করে চলে। সব জায়গায় সে সুসংগত উচ্চ বজায় থাকে না। পর্দাকে যদি, মনে আছে ইয়াং এর দিচির পরীক্ষা, পর্দা যদি দূরে সরায় নিয়ে যাও, তাহলে কিন্তু ডোরা বা পট্টিগুলো কিন্তু বা কি বলে ঝালরগুলো কিন্তু অস্পষ্ট হয়ে যাবে। তার মানে কি আলো সুসংগত নেই বা ওই পাওয়ারটা আর নেই যাওয়ার মতো। আমার এখানে পর্দায় যেরকম ব্যতিচার অপবর্তন সৃষ্টি হচ্ছে, পর্দা দূরে নিয়ে গেলে কিন্তু সেগুলো পাওয়া যাবে না, তাই না? এটা স্বাভাবিক। তাহলে এই যে সময় পর্যন্ত কি থাকবে, যে সময়ের মধ্যে সাইন দশা মেনে চলবে বা সুসংগততা থাকবে, তাকে বলা হয় কোহারেন্স টাইম। তাহলে কোহারেন্স টাইম এটাকে কি বললাম? ডেল্টা টি। হ্যাঁ, ডেল্টা টি, ক্লিয়ার? একটা নির্দিষ্ট সময় ব্যবধান, নির্দিষ্ট সময় ব্যবধান। এখন এটা একটা দৈর্ঘ্য আছে রে বাবা, কোহারেন্সের দৈর্ঘ্য বলে আর কি। হ্যাঁ, এটাকে তারা এল দ্বারা প্রকাশ করে। কি? এল। হ্যাঁ, এটা একটা ওয়েভলেন্থ আছে না, এল ইকুয়াল টু কি? এল মানে কি? এস ইকুয়াল টু ভিটি বা সি টি, হ্যাঁ, ইকুয়াল টু সি টি মানে কি? ডেল্টা টি মানে কি? টাউ সি। দ্যাট মিনস এল ইকুয়াল টু সি টাউ সি। দিস ইজ দ্য রিলেশন বিটুইন কোহারেন্স লেন্থ অ্যান্ড কোহারেন্স টাইম। এগুলো কিন্তু 2 নম্বর 3 নম্বরের জন্য ব্যাখ্যা কিন্তু আসবে। তোমাকে সমীকরণটা দিয়ে চিত্রটা অঙ্কন করে একটু ভালোভাবে বাংলা আসল তথ্য লিখতে হবে। ওই গাইড থেকে, এই থেকে ওই থেকে কিছু উল্টাপাল্টা লিখলে আর নাম্বার পাওয়া যাবে এরকম না। তো যাই হোক, আজকে বড় কোনো প্রশ্ন প্রতিপাদনের ইচ্ছা নেই। অনেকে ক্লাস দেখতে চায়, জানতে চায়, বিষয়টা জানার উপরেই থাকতে হয়, তা না হলে
অনেকে জানতেও পারে না যে এখানে কোর্স পড়ানো হচ্ছে। অনেকেই নতুন, নতুন পেজে ভিউ থাকে, অনেকে ফ্রি ক্লাস দেখতে চায়। যারা ফ্রি ক্লাস দেখতে চাও তাদের জন্য ইউটিউবের কিন্তু অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে। ফেসবুকে যত থাকে না লাইভ ক্লাসগুলো বা রেকর্ডেড ক্লাসগুলো এলোমেলো হয়ে যায়। তো সেক্ষেত্রে বলব ইউটিউবের অনেক ক্লাস দেওয়া আছে আর্থিক ফিজিক্স সলিউশনে। তো যারা নক দেয় তাদেরকে অবশ্যই ফ্রি ক্লাসের জিনিসগুলো দেওয়া হয়। আর কোর্সে যে আমরা যে ক্লাসগুলো নিই সেগুলো কিন্তু আমি শেয়ার করি অনেকে দেখতে চাইলে। ওকে? তো সকলে ভালো থাকবে। আর অনার্সের স্টুডেন্টদের স্বাগতম রইলো। সবাইকে তো আর স্বাগতম করা যাবে না, তাই না? সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।